বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে টলিউড থেকে সাধারণ মানুষের আলোচনায়। ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তালসারি এলাকায়, যেখানে একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল। সূত্র অনুযায়ী ওই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত এবং সেখানে শুটিং বা নদীতে নামার জন্য প্রশাসনিক অনুমতি প্রয়োজন। কিন্তু অভিযোগ উঠেছে এই নিয়ম মানা হয়নি। জানা গেছে রাহুল শুরু থেকেই ওই লোকেশনে শুটিং করতে অনাগ্রহী ছিলেন, তবুও তাকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়। শুটিং এর এক পর্যায়ে দুপুরের খাবারের সময় তাকে ডেকে নিয়ে যান পরিচালক এবং তার ঘনিষ্ঠ কয়েকজন সদস্য। এরপরই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনার বর্ণনায় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। কেউ বলছেন শুটিং এর সময় তিনি নিজে থেকে পানিতে নামেন এবং দুর্ঘটনাবশত তলিয়ে যান। আবার অন্য একটি পক্ষের দাবি পরিচালকই তাকে পানিতে নামতে নির্দেশ দেন। আরও একটি সংস্করণে বলা হচ্ছে সহ অভিনেত্রী পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান রাহুল। এই পরস্পর বিরোধী বক্তব্যই পুরো ঘটনাকে আরো সন্দেহজনক করে তুলেছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে রাহুলকে যখন পানির নিচ থেকে তোলা হয় তখনও তিনি জীবিত ছিলেন, কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রশ্ন উঠছে, যদি তিনি তখনও বেঁচে থাকেন তাহলে কিভাবে পরিস্থিতি এত দ্রুত অবনতি ঘটল? ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে আর উদ্বেগজনক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে তার ফুসফুসে বিপুল পরিমাণ বালি এবং নোনা জল পাওয়া গেছে। শুধু ফুসফুস নয়, খাদ্যনালী, শ্বাসনালী এবং পাকস্থলীতেও বালু ও জল প্রবেশ করেছিল। চিকিৎসকদের মতে এমন অবস্থা তৈরি হতে হলে দীর্ঘ সময় পানির নিচে থাকতে হয়, যা সাধারণ দুর্ঘটনার ক্ষেত্রে অস্বাভাবিক। দীঘা হাসপাতালের চিকিৎসকদের ধারণা তিনি অন্তত 1 ঘন্টারও বেশি সময় পানির মধ্যে ছিলেন। এই তথ্য আরো গভীর রহস্য তৈরি করছে, কারণ শুটিং চলাকালীন কেউ এত দীর্ঘ সময় পানির নিচে থাকলে তার নজরে না আসার কথা নয়। রাহুলের পরিবারও এই মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছে না। তার এক আত্মীয় জানিয়েছেন রাহুল সাঁতারে দক্ষ ছিলেন, ছোটবেলা থেকেই তিনি পানিতে স্বচ্ছন্দ ছিলেন। এমন একজন মানুষ হঠাৎ ডুবে মারা যাবেন, এই ধারণা তাদের কাছে অবিশ্বাস্য। ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনার সামনে এসেছে। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন রাহুল। যদিও তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ছিল, তবুও রাহুল বারবার সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি। অন্যদিকে সামাজিক মাধ্যমে তার সহ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল, যদিও তার কোনো প্রমাণ মেলেনি। তবে এই ব্যক্তিগত বিষয়গুলোকে ঘিরে নতুন করে সন্দেহের তীরে ছোড়া হচ্ছে, যা এখনো প্রমাণিত নয়। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্যে অসামঞ্জস্য। ক্যামেরাম্যান, প্রোডাকশন ম্যানেজার এবং অন্যান্য কর্মীরা একজন এক এক রকম তথ্য দিয়েছেন। এমনকি স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন যা প্রচার করা হচ্ছে তার অনেকটাই সত্য নয়। এই পরিস্থিতিতে তদন্তকারীরা এখন শুটিং এর ক্যামেরা ফুটেজ পরীক্ষা করার উপর জোর দিচ্ছেন, কারণ প্রকৃত ঘটনা কি ঘটেছিল তার নির্ধারণে ভিডিও প্রমাণই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে টলিউড মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন বিষয়টি শুধু দুর্ঘটনা নয়, বরং এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। প্রশ্ন উঠছে, প্রশাসনের অনুমতি ছাড়া কেন এই বিপজ্জনক জায়গায় শুটিং করা হলো? কেন নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, রাহুলকে কি ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অজানা। আন্দোলন ছাড়া আর পথ নেই, ওয়াকআউট করে শফিকুল। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানে হতাশা ব্যক্ত করে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আন্দোলন ছাড়া আর পথ খোলা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ কার্য দিবসে বুধবার ওয়াকআউট করে বিরোধী দল। পরে সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এসে এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারে শফিকুর রহমান বলেন, আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কি করার আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। আন্দোলনের বিষয়ে 11টি দল আমরা দ্রুত বসে সিদ্ধান্ত নেব এবং আপনাদের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, কিছুক্ষণ আগে ওয়াকআউট করেছি, খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। 3টি গণভোটেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম সরকারি দল, বিরোধী দল সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে সেটা অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো, শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গা দেওয়া হয়েছে, সেটাকে লঙ্ঘন করা হলো। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মুলতবি প্রস্তাবে প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
বিকালে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলনে সরকারি দলের উদ্দেশ্যে শফিকুর বলেন, গতদিন অনুরোধ করেছিলাম, আমিও বললাম, আপনিও বললেন, আমরাও বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের রায়কে সম্মান করি, তাহলে মহান সংসদ সম্মানিত হবে। কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেনি, তারা ব্যর্থ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাস্তবায়নের দাবি আদায়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। 2024 সালের 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সেই দিনের পট পরিবর্তনের পর প্রধান রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির কয়েকজন সদস্য বঙ্গভবনে বসেছিলাম। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের প্রশ্নের জবাবে তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। জিজ্ঞাসা করেছিলাম, আপনি মঞ্জুর করেছেন কিনা? তিনি বলেছেন, মঞ্জুর করেছেন। এর প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম বাংলাদেশ দ্রুত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসুক। সেদিন কিছু পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছিলাম। এও বলেছি, গণ অভ্যুত্থান আর বিপ্লব যাই বলি, এখানে মূল নেতৃত্বের জায়গাটাই তরুণ যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সঙ্গে আপনাদের বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনা নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকেও আপনারা কনসিডারেশন নেবেন, নিয়ে দ্রুত যাতে দেশ আবার একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ গ্রহণ করবেন। সেই সময়ের ঘটনার বর্ণনা দিয়ে শফিকুর রহমান বলেন, এখানে কথা ছিল পরের দিনও তিনি সংসদ ভেঙে দেবেন, পরের দিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেবেন এবং দ্রুততম সময়ের ভেতরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো গঠন করবেন। 2024 সালের 5, 6, 7 ও 8 আগস্ট দেশে কার্যত সরকার ব্যবস্থা ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, রাস্তায় তাও সীমিত, সেনাবাহিনীর সামান্য টহল ছিল। বিপ্লব ও অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন জায়গায় আনরেস্ট অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। ব্রিফিং এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল খান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, খেলাফত মজলিসের নেতা পীরজাদা হানজালা উপস্থিত ছিলেন। এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার মোহাম্মদ হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য 50 কোটি টাকা ঘুষের প্রস্তাব দাতাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য তাকে 3 দিনের মধ্যে 50 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার অবস্থান থেকে সরে আসবেন না। তার এই বক্তব্য গত 27 ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। নোটিশে আরো বলা হয়, বিষয়টি গত 27 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর আসার পর দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।